অধ্যায় 12 বিজ্ঞানীরা কিভাবে অবচেতন মনকে ব্যবহার করেন। ইতিহাসের বেশিরভাগ সৃজনশীল বিজ্ঞানী অবচেতন মনের প্রকৃত গুরুত্ব অনুধাবন করছেন। এডিসন, মার্কনি, আইনস্টাইন সহ অনেকেই তাদের অবচেতন মনের শক্তি ব্যবহার করে দারুণ সব আবিষ্কার করছেন। এদের মধ্যে অন্যতম উদাহরণ দেয়া যেতে পারে প্রখ্যাত রসায়নবিদ ফ্রেডরিক ভন স্টোরনিজেন। হাইড্রোকার্বন বা বেনজাইনের রাসায়নিক গঠনটি বোঝার জন্য বহুদিন ধরে তিনি চেষ্টা করে আসছিলেন। এটি একটি কম্পাউন্ড যার ভেতরে রয়েছে কার্বনের 6টি পরমাণু এবং হাইড্রোজেনের 6টি অ্যাটম। এই সমস্যা সর্বদা হতবুদ্ধি করে রাখত স্টোরনিজকে। সমাধানের সকল চেষ্টায় ব্যর্থ মনে হচ্ছিল তার কাছে। এ বাধার সমাধানে ব্যর্থ, ক্লান্ত এবং বিধ্বস্ত স্টোরনিজ সরাসরি পুরোপুরি সমর্পণ করলেন তার অবচেতন মনের কাছে। কয়েকদিন পরে তিনি লন্ডনে বাসে চড়তে যাচ্ছেন। তার অবচেতন মন একটা বিদ্যুৎ ঝলক যেন পাঠিয়ে দিল সচেতন মনের কাছে। তিনি মনছবিতে দেখতে পেলেন একটি সাপ যে নিজেই নিজের লেজ কামড়াচ্ছে এবং পরিণত হয়েছে একটি পিন হুইলে। অবচেতন মনের এই মেসেজ স্টোরনিজকে ভিন্নভাবে গবেষণা করতে উদ্বুদ্ধ করল। শীঘ্রই তিনি তার দীর্ঘ প্রতীক্ষিত জবাবটি পেয়ে গেলেন। অ্যাটমের বৃত্তাকার অ্যারেঞ্জমেন্ট যা বেনজাইন রিং নামে পরিচিত, এক বিখ্যাত বিজ্ঞানের আবিষ্কার। অবচেতন মনের শক্তিকে ব্যবহার করে আরও যেসব বিজ্ঞানী, প্রকৃতবিদ, চিকিৎসক উপকার পেয়েছেন তাদের মধ্যে রয়েছে নিকোলা টেসলা, প্রফেসর লুইস অর্গাসিস, ডক্টর ফ্রেডরিক বান্টিং প্রমুখ। বিদ্যুৎ ক্ষেত্রের প্রতিভাবান পাওনিয়ার বলা হয় নিকোলা টেসলাকে। তিনি টেসলা কয়েলের আবিষ্কর্তা। এটি হলো বৈদ্যুতিক চার্জ দিয়ে একটি ধাতব গোলক। এটিকেও স্পর্শ করা মাত্র তার মাথার সমস্ত চুল খাড়া হয়ে যায়। এটি সায়েন্স মিউজিয়ামগুলোতেও প্রদর্শিত হয়। শিশুদের খুব প্রিয় একটি খেলা। টেসলা এনার্জি প্রেরণ নিয়েও গবেষণা করছেন। টেসলা অবচেতন মনের শক্তি সম্পর্কে অবগত ছিলেন। যখনই কোনো নতুন আবিষ্কারের আইডিয়া আসত তার মাথায় কিংবা নতুন কোনো গবেষণায় হাত দিতেন, তিনি কল্পনায় এই দৃশ্যকল্প তৈরি করে তা অবচেতন মনে পাঠিয়ে দিতেন। তিনি জানতেন তার অবচেতন মন এটি পুনর্গঠিত করবে এবং একে নিরেট এবং একটি আকৃতি দেওয়ার প্রয়োজনীয় সমস্ত উদাহরণ সহ সচেতন মনের কাছে পাঠিয়ে দেবে। এক সাক্ষাৎকারে টেসলা বলছিল, ব্যতিক্রমহীনভাবে আমরা ডিভাইস সবসময় সেরকম কাজেই রয়েছে, এটি আমি কল্পনা করছিলাম। গত 20 বছরে এর কোনোরকম ব্যত্যয় ঘটেনি। এবারে লুইস অর্গাসিসের কথা। ইনি 19বিংশ শতকের অন্যতম সেরা একজন আমেরিকান প্রকৃতিবিদ। হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক। ঘুমিয়ে থাকার সময় অবচেতন মনের বিশাল শক্তি নিয়ে তিনি আবিষ্কার করেন। তারপরে ধরুন 1920 দশকের ডক্টর ফ্রেডরিক বান্টিং এর কথা। ইনি একজন প্রতিভাবান কানাডিয়ান চিকিৎসক ও গবেষক। ডায়াবেটিসের চিকিৎসা তারই আবিষ্কার। ওই সময় এর রোধক বাধা দেওয়ার কোনো উপায় জানা ছিল না। ডক্টর বান্টিং ঘুমের মধ্যে ডায়াবেটিক্স চিকিৎসার অন্যতম ওষুধ ইনসুলিন আবিষ্কার করেন, যে ইনসুলিন লক্ষ কোটি মানুষকে ডায়াবেটিস কবল থেকে রক্ষা করছে। ডক্টর বান্টিং প্রায় নানা সমস্যার মধ্যে থাকতেন এবং এর সমাধান খুঁজতেন অবচেতন মনের কাছে। তার অবচেতন, তার মন তার আহ্বানে সাড়া দিত। তবে আপনি যে রাতারাতি সব আহ্বানে সাড়া পেয়ে যাবেন তা কিন্তু নয়। জবাব আসতে মাঝে মাঝে সময়ও লাগে। এতে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। ঘুমাবার আগে প্রতি রাতে সমস্যার কথা অবচেতন মনকে জানিয়ে রাখুন। সমস্যার সমাধান পেয়ে যাবেন। ঘুমার সময় এই বিশ্বাস নিয়ে নিদ্রা যাবেন যে আপনার জবাব আপনি পেয়ে গেছেন। ভুলেও মনে এরকম সন্দেহ রাখবেন না যে জবাব পাওয়ার জন্য প্রস্তুতি অপেক্ষা করতে হবে। এই যে বইটি আপনি পড়ছেন, আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনার সমস্যার জবাব রয়েছে এবং এর যথার্থ সমাধানও আছে। কীভাবে একজন বিজ্ঞানী সোভিয়েত কনস্ট্রাকশন ক্যাম্প থেকে পালিয়ে এলেন। প্রখ্যাত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ডক্টর লেথার ভন ক্লেক স্মিথকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি সোভিয়েত কারাগারে বন্দী রাখা হয়েছিল। তিনি অবচেতন মনকে শক্তি ব্যবহার করে ওখান থেকে পালিয়ে এসেছিলেন তার জবানিতেই শুনুন। আমি রাশিয়ার একটি কয়লা খনিতে যুদ্ধের সময় বন্দী হয়েছিলাম। কারাগারের চারপাশে অসংখ্য লোককে মারা দেখেছি আমি। হিংস্র প্রহরী, দুর্বিনীত অফিসার এবং তক্ষধারী অফিসাররা আমাদের উপর প্রত্যক্ষ নজর রাখত। সংক্ষিপ্ত মেডিকেল চেক আপের পর প্রতিটি লোকের জন্য খনি থেকে কয়লা তোলার কোটা নির্ধারণ করা হয়ে যেত। আমার কোটা ছিল
প্রতিদিন 3 পাউন্ড কয়লা তুলতে হবে। কেউ তার কোটা পূরণ করতে না পারলে তাকে খেতে দেয়া হতো এবং মেরে ফেলা হতো। আমি এখান থেকে পালিয়ে যেতে মনস্থির করি। জানতাম আমার অবচেতন মন কোনো না কোনো রাস্তায় খুঁজে বের করবে। জার্মানিতে আমার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, আমার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, আমার বন্ধুবান্ধব এবং প্রাক্তন সহযোগীদের বেশিরভাগ যুদ্ধে নিহত হয়েছিল কিংবা তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে কনস্ট্রাকশন ক্যাম্পে। আমি আমার অবচেতন মনকে বললাম আমি লস অ্যাঞ্জেলসে যেতে চাই এবং তুমি সেই রাস্তা খুঁজে বের করবে। আমি লস অ্যাঞ্জেলসের ছবি দেখেছিলাম এবং কয়েকটি রাস্তা ও ভবনের কথা পরিষ্কার মনে পড়েছিল। প্রতিদিন এবং রাতে আমি কল্পনা করতে থাকি আমি এক আমেরিকান মেয়ের সঙ্গে হুইলচেয়ার বুলেটে হেঁটে বেড়াচ্ছি, যার সঙ্গে আমার যুদ্ধের আগে বার্লিনে পরিচয় হয়েছিল। এই মেয়েটি বর্তমানে আমার স্ত্রী। কল্পনায় আমি দেখতাম আমরা দুজন মিলে দোকানে যাচ্ছি, বাসে চড়ছি, রেস্টুরেন্টে খাচ্ছি। প্রতি রাতে আমি কল্পনা করতাম লস অ্যাঞ্জেলসের রাস্তা ধরে কাল্পনিক আমেরিকান গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছি। এসব ছবি আমার মনের ভেতরে ছিল সুস্পষ্ট এবং স্বাভাবিক। প্রতিদিন সকালে শিপ গার্ডে সার বেঁধে দাঁড়ানো কয়েদিদের গুরুত্ব, সে বলতো 1, 2, 3 ইত্যাদি। আমার নাম্বার ছিল 17। আমার নাম্বার ধরে ডাকলে আমি এক পাশে সরিয়ে দাঁড়াতাম। একদিন সে ভুলে আমার পাশের লোকটাকে নাম্বার 17 বলে ডাকলো। সন্ধ্যাবেলা ওই লোকটি কারাগারে ফিরে এলো এবং তাকে 17 নম্বর বলেই অভিহিত করা হলো। আমি যে আসলে 17 নম্বর এই বিষয়টি ওদের আবিষ্কার করতে সময় লাগবে ভেবে আমি সুযোগটি কাজে লাগালাম। আমি সবার অপেক্ষা ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম এবং টানা 24 ঘন্টা হেঁটে পরদিন জনমানবশূন্য একটি শহরে চলে গেলাম। আমি জঙ্গলে পাখি শিকার করে এবং নদীতে মাছ ধরে কয়েকদিন টিকে রইলাম। লক্ষ্য করলাম ট্রেনগুলো পোল্যান্ডে যাচ্ছে। সুযোগ বুঝে এক রাতে একটি ট্রেনে উঠে পড়লাম এবং অবশেষে পোল্যান্ড পৌঁছলাম। সেখানে বন্ধুদের সহায়তায় সুইজারল্যান্ডের লুসানে চলে এলাম। একদিন সন্ধ্যায় লুসানের প্যালেস হোটেল আমেরিকা থেকে আসা এক দম্পতির সঙ্গে আমার পরিচয় হলো। সে জানতে চাইল ক্যালিফোর্নিয়ার সস্তা আমেরিকায় আমি আর তার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে পারবো কিনা। আমি সানন্দে এ প্রস্তাব রাজি হলাম এবং লস অ্যাঞ্জেলসে পৌঁছাবার পরে তাদের গাড়ির সোফার আমাকে হুইলচেয়ার বুলেটের রাস্তা দিয়ে নিয়ে চলল। যাত্রাপথে আমি আরও অনেকগুলো রাস্তা দেখলাম যেগুলো সোভিয়েত কনসেশনে বন্দী থাকাকালীন কল্পনা করেছিলাম। কল্পনায় দেখা ঘরবাড়িগুলো দিব্য চিনতে পারলাম। মনে হচ্ছিল আমি যেন আরও একবার লস অ্যাঞ্জেলসে এসেছি। আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। আমি অবচেতন মনে আশ্চর্য দুনিয়ায় ভ্রমণ কখনোই বন্ধ করব না। সত্যি এর যে কত পথ জানা আছে তা আমার নিজেরই জানি না। অবচেতন থেকে কীভাবে গাইডেন্স পাবেন? কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারছেন না কিংবা সমস্যার সমাধানে ব্যর্থ হচ্ছেন, সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে গঠনমূলক চিন্তাভাবনা শুরু করে দিল। ভয় পেলে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকলে কিন্তু ধরে নেবে আপনি ঠিকভাবে চিন্তা করতে পারছেন না। প্রকৃত চিন্তা সর্বদাই ভয়মুক্ত থাকে। যে কোনো বিষয়ে গাইডেন্স পাওয়ার জন্য এই সরল কৌশলটির পদক্ষেপগুলো আপনি ব্যবহার করতে পারেন। মন এবং দেহ শান্ত করুন, শরীরকে বলুন রিল্যাক্সড হতে, এ আপনার কথা শুনতে বাধ্য। মনোযোগ কেন্দ্রভূত করুন, কীভাবে সমস্যার সমাধান করবেন তার প্রতি চিন্তা ফোকাস করুন। সচেতন মন দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। ভাবুন যথার্থ সমাধান পেলে আপনার মন কত ভালো লাগবে। শিথিলভাবে সুখ এবং শান্তির মধ্যে ভাসিয়ে দিন মনটাকে, তারপর ঘুমিয়ে পড়ুন। ঘুম থেকে জাগবার পরে আপনার প্রার্থনা জবাব যদি তখনও না পেয়ে থাকেন তবে অন্য কোনো কাজ ব্যস্ত হয়ে পড়ুন। অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকলে হয়তো জবাবটি চট করে আপনার মনের মধ্যে চলে আসবে। মনে রাখবেন, অবচেতন মনকে বিশ্বাস করলে সে সবসময় আপনার প্রশ্নে জবাব দেবে। গাইডেন্সের গোপন রহস্য। গাইডেন্সের গোপন রহস্য সঠিক জবাবটির জন্য নিজেকে মানসিকভাবে উপসর্গ করা। মনের সারা বা রেসপন্স হলো একটি অনুভূতি, একটি অভ্যন্তরীণ সচেতনতা। আপনি এই সত্যির সেই পয়েন্ট ব্যবহার করছেন যেখান থেকে এটি আপনাকে ব্যবহার শুরু করেছে। যে কথাগুলো স্মরণ রাখা দরকার: 1. মনে রাখবেন, সকল বিখ্যাত বিজ্ঞানের আবিষ্কারের পেছনে রয়েছে অবচেতন মনের অবদান। 2. হতবুদ্ধিকর কোনো সমস্যার সমাধানের জন্য সমস্ত মনোযোগ এবং আকুলতা ঢেলে দিলে আপনার অবচেতন মনকে সমস্ত প্রয়োজনীয় তথ্য স্মরণ করে তা সচেতন মনের কাছে পাঠিয়ে দেয়। 3. কোনো সমস্যার জবাব আপনি যখন নিশ্চিন্ত থাকেন বস্তুনিষ্ঠভাবে এর সমাধানের চেষ্টা করুন। গবেষণা থেকে কিংবা অন্য লোকদের কাছ থেকে যতটা পারেন তথ্য সংগ্রহ করুন। কোনো জবাব যদি নাও আসে
ঘুমাবার আগে এটি আপনার অবস্থিত মনের কাছে পাঠিয়ে দিন, জবাব আসবে। 4. রাতারাতি কোনো জবাব কিন্তু পাবেন না। দিনরাত সারাক্ষণ অবস্থিত মনের কাছে অনুরোধ পাঠাতেই থাকুন। 5. জবাব পেতে দেরি হলে কিংবা এটি একটি বিরাট সমস্যা একথা ভেবে কিন্তু জবাব পেতে আপনাকেই দেরি করিয়ে দিচ্ছেন। আপনার অবস্থিত মনে কোনো সমস্যা নেই, সে সবসময় জবাব জানে। 6. বিশ্বাস করুন যে জবাবটি এখনই আপনার কাছে রয়েছে। জবাবের আনন্দ অনুভব করুন, আপনার অনুভূতিতে সাড়া দেবে অবচেতন মন। 7. যে কোনো মানসিক ছবি যদি তাতে থাকে বিশ্বাস এবং অধ্যবসায়, এটি অবচেতন মন বাস্তবায়ন ঘটাবেই। একে বিশ্বাস করুন, এর শক্তির উপর আস্থা রাখুন, দেখবেন আপনার প্রার্থনার কি দারুণ কাজ হচ্ছে। 8. আপনার অবচেতন মন হলো স্মৃতিশক্তির গুদামঘর। সেই ছোট্টবেলা থেকে সমস্ত অভিজ্ঞতায় সঞ্চিত হয়ে আছে অবচেতন মনের ভিতরে। 9. বিজ্ঞানীরা প্রাচীন স্থান, মন্দির, কাফিন ইত্যাদি নিয়ে ধ্যান করে যা পান তা দিয়ে কিন্তু অতীতের দৃশ্যবলী পুনর্গঠিত করতে পারেন এবং বর্তমানের প্রেক্ষাপটে তা জীবন্ত করে তোলেন। এতে তারা অবচেতন মনের সহায়তা পান। 10. ঘুমাবার আগে অবচেতন মনের কাছে আপনার সমস্যার সমাধানের জন্য অনুরোধ করুন, একে বিশ্বাস করুন, এর উপর রাস্তা রাখুন, যাও অবশ্যই আসবে। অবচেতন মনকে সব কিছু জানে, সবই দেখে, কাজেই এর ক্ষমতা বা শক্তি নিয়ে আপনার মনে যে কোনো রকম সন্দেহ বা প্রশ্নের উদ্বেগ না হয়। 11. অ্যাকশন হলো আপনার চিন্তাভাবনা আর রিয়াকশন হলো আপনার অবচেতন মনের সারা। আপনার চিন্তাভাবনাগুলো জ্ঞান গর্ভ হলে অ্যাকশন এবং সিদ্ধান্তগুলো তাই হবে। 11. গাইডেন্স বা পদ নির্দেশনা আসে অনুভূতি হিসেবে। এটি হলো অভ্যন্তরীণ সচেতনতা, এটি স্পেশাল একটি অভ্যন্তরীণ সেন্স, মানে বিশ্বাস নিয়ে একে অনুসরণ করুন। ধন্যবাদ সকলকে পুরো অডিও বুকটির সাথে থাকার জন্য।